যাকে মহামান্য বলেছে, মহামান্য এই যে আপনার ভাইদের অন্যান্যদেরকে জিনিস করছে, এটা কিন্তু ওনার পরিকল্পনা অনুযায়ী এই ধরনের যে তার এটা হওয়ার আগে তাদের এগুলো সব মূল্যায়ন হলো, সবাই তো বুঝে নিয়েছে it's a nuclear blast because possibly বাংলাদেশের ইতিহাসে কোনো হর্সেস মাউথ থেকে যে করাপশন হয় একটা সরকারের মধ্যে, তারপরে সেখানে প্রধানমন্ত্রী ইনভলভমেন্ট, তারপরে কিলিং, গুম ইত্যাদি সবকিছু কে করে সেগুলি বলে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে তো একটা বোম ফুটেছে, সবাই অবাক হয়ে গেছে। দিস নাম্বার ওয়ান। নাম্বার টু, রাজনীতি কোথায় আছে? বাংলাদেশে তো কোনো রাজনীতি দল নাই, আপনার কোনো লিডারশিপ তো নাই। এই লিডারশিপ যারা কথা বলে টেলিভিশন ভিত্তিক রাজনীতি চলছে বাংলাদেশে। দু একটা ছাত্রও আছে, আই ডোন্ট ওয়ান্ট টু টক দিস জুনিয়র গাইস, ওদের নাম টাম পরে বলা যাবে। বাট পয়েন্ট ইজ, সাধারণ যারা সাপোর্ট, যারা ভোটার, দে আর সাফারার বিকজ তাদের কোনো সেইংস নাই। এই কোন অথরিটিয়ান গভর্নমেন্টের ক্যারেক্টারই হচ্ছে নেতাদেরকে দিয়ে ড্রামা করাও। কি ড্রামা? যে বিরুদ্ধে কথা বলো, রাস্তায় যাও, 2-4 জন পার্লামেন্টের বিরুদ্ধে কথা বলবে, চিৎকার করবে, যাতে করে ওয়েস্টার্ন কান্ট্রিতে বা ওয়ার্ল্ডকে দেখায় যে গণতন্ত্র প্র্যাকটিস হচ্ছে। কিন্তু লিমিট দেওয়া থাকে কোন কথাগুলো বলবে, এর বেশি কথা বলতে পারবে না। এটা ফখরুল ইসলাম বলেন আর ওই জব্দুল ইসলাম যাই বলেন না কেন, ইজ দ্য সিমিলার ফ্যাশন ফর দ্য অথরিটিয়ান গভর্নমেন্ট। দে কান্ট টক বিকজ ডিজিএফআই টেল দেম টু টক। তারপরে যখন লোক লাগবে রাস্তায়, ও ভাড়া করা লোক, ওই লোক সব পার্টিতেই যায়। কিন্তু আসল যারা ভোটার, আসল যারা রাজনীতি বিশ্বাস করে, গণতন্ত্র বিশ্বাস করে, তারা তো নেমে আসে না এদের কথায়, বিকজ তাদের সামনে কোনো প্রোগ্রাম নাই তো। এখন গভর্নমেন্ট চেঞ্জ হলে তো একই চরিত্র হবে, তারা জানে সামথিং নিউ টু কাম। দ্যাটস ওয়াই এটা নিয়ে কেউ কথা বলছে না। অথচ দেখেন, এটা প্রমাণ করে দিল, আমি জাতিকে বলে দিচ্ছি, 18 কোটি মানুষকে, যে আপনারা, I'm also telling to the world forum, you do understand that where the democratic process stands in Bangladesh at the moment. Can you just imagine? Such an evidence has come in the year, and it has been, আপনি দেখেছেন হয়তো, কোটি কোটি মানুষ শেয়ার করেছে, এবং মানে আমি জ্বালাতনে আছি, ফোন, রিয়াকশনস, অফিসার্স। এর মধ্যে তো একটা অফিসার এবং অনেকে ফোন করেছে, 2 দিন পরে আজিজ গিয়েছিল সাভারে, তো বলেছিল স্যার কিছু করব, আমরা শাট আপ, আনডেমোক্রেটিক কিছু করবে না। সেটা তো আজিজই হয়তো চেয়েছিল আমার মাধ্যমে কোনো সাপোর্ট পেতে। আই এম নেভার ইন ফেভার অফ দিস আনডেমোক্রেটিক থিংস। ডেমোক্রেসি। কিন্তু কর্নেল শহীদ, এরকম একটি ঘটনা সেনা প্রধানের কাছ থেকে এরকম একটি সরল স্বীকারোক্তির মতো যে বক্তব্য, সেই বক্তব্য আসার পরে সেনাবাহিনীর ভেতরের প্রতিক্রিয়া কি, বা নিরাপত্তা উপদেষ্টা বা সেনা প্রধান, তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বা অন্তত দৃশ্যমান কোনো কিছুই কিন্তু আমরা সরকারের তরফ থেকে দেখতে পাইনি। না, এখানে সরকার কি করে অ্যাকশন নেবে বলেন? এখানে তো যে সরকার প্রধান, তাকে ইনভলভ করা হয়েছে, যে আমি সবচেয়ে উপরে গিয়েছিলাম এবং আমি জিয়াকে সরাতে পারি। ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট? এখানে তো সাজা হবে স্বয়ং প্রধানমন্ত্রী। তো আমি না বলা শুরু করেছি 1 সপ্তাহ আগে, মাদার অফ দি মাফিয়াস, শি হারসেলফ ইজ দি মাদার অফ দি মাফিয়া। সো হাউ ক্যান শি ট্রাই অল বাই হারসেলফ? ট্রাই তখন ন্যাচারালি হয়, যেটা ইতিহাসে আছে। মানুষ সময় মতো স্টেপ নেয় না। আমি তাকে মাদার অফ মাফিয়া বলছি ততদিন পর্যন্ত বলতে থাকবো, যতদিন তিনি এই আজিজ, তারেক সিদ্দিক, জিয়া, আবেদিন, এই ক্রিমিনালদের অ্যারেস্ট করে, অ্যারেস্ট করলে চাকরি যাওয়া কোনো বিষয় না, অ্যারেস্ট করতে হবে, বিচার প্রক্রিয়া শুরু করতে হবে, আর গণতন্ত্র প্রক্রিয়া শুরু করতে হবে, নতুন সংবিধান রচনার ব্যবস্থা শুরু করতে হবে। আবার মধ্যবর্তী ইলেকশনের আওয়াজ শুনতে পাচ্ছি, এটা কিন্তু আরেক খেলা, খেয়াল করেন, দিয়ে দিবে কিন্তু মধ্যবর্তী নির্বাচন, বিকজ বিরোধী দলের নেতারা তো ওই ব্যবসায়ী আছে, বলে যে নির্বাচন হচ্ছে না, বর্জন করি, এই ফেসিবাদী সরকার, ইংরেজি শেষ নাই, কিন্তু নির্বাচনে জয়েনও করছে। জয়েন করে যে একজন আছে না, যে কি দৌড় সালাউদ্দিন না কি যেন বলে, দেখেন ইলেকশনে জয়েন করলো, করার পরে বলতেছে যে আমরা ইলেকশন বর্জন করলাম। এই ব্যবসা তো 12 বছর ধরে বলতেছে তারা। এটা কোন ধরনের বিরোধী? কর্নেল শহীদ, এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট না, যে বাংলাদেশের রাজনীতিবিদ যে এসব ক্ষেত্রে বলেন যে আমরা কৌশলগত কারণে নির্বাচনে যাচ্ছি, আমরা কৌশলগত কারণে করছি,
তো কৌশলটাই আমাদের কাছে স্পষ্ট না যে কি কৌশল সেটি। আপনি শুধু এটা বলবেন কেন? ইউ কাম অ্যাবাউট দুদুক, দুদুক না তো ওটার নাম যেন কি, দুদুক নিয়ে কথা বলেছে টিআইবি। টিআইবি তো সবচেয়ে কনক্রিট এভিডেন্স পেল যে দুর্নীতি ভাগাভাগি কি হয়, সেটা তো সার্ভে টার্ভে করে আগে রিপোর্ট দিত, এখন তো স্ট্রেট পেয়ে গেল, হি ডিড নট টক। তারপরে একটা মায়ের ডাক আছে, সেটা হলো ওই প্রতি বছর একটা প্রোগ্রাম করে টকশো করে, যে যাদেরকে ধরে নিয়ে গেছে, এটার একটা মেয়ে হলো যার বাবাকে নিয়ে গেছে, হু ডিড নট কাম ব্যাক, সো শি ইজ দি পসিবলি চেয়ারম্যান অর সামথিং লাইক দ্যাট। বছরে একটা প্রোগ্রাম করে। আর না, মায়ের ডাকের তো প্রথম বলা উচিত ছিল যে প্রমাণ হয়ে গেল কে গুম করে। তারপরে আপনি আসেন অধিকার, আরো যে এনজিওস আছে, এমনকি আমাদের যে সাউথ এশিয়ান কভার করে যে সাম মীনাক্ষী গাঙ্গুলি, আই মিন হিউম্যান রাইট ওয়াচ, নোবডি ইজ টকিং। এত বড় একটা এভিডেন্স পাওয়ার পরে কোনো পত্রিকা লেখেনি। কিন্তু আপনি কি মনে করেন তাই বলে সাধারণ মানুষ এটা ভুলে যাবে? সাধারণ সাংবাদিকরাও কিন্তু ফোন করে, স্যার আমরা এখন 2-4 জন ফোন করলে ধরে নিয়ে মেরে ফেলবে, কিন্তু যখন একসাথে বলা শুনবো কতজনকে মারবে, আমি তখন বললাম তোমাদের যে মালিকগুলো আছে, টিভির মালিক, পত্রিকার মালিক, এগুলো সব ক্রিমিনাল, এগুলো ধরো, আর তোমরা নিজেরা কর্পোরেট করো। এদের কিন্তু লিস্ট রেখে দিতে হবে, এরা যেন বাংলাদেশ থেকে পলাতে না পারে। বিশেষ করে এই যে আপনার গত 10 বছর বা 12 বছরে যে ছাত্রলীগের ক্যাডার থেকে রিক্রুটমেন্ট, এমন হয়তো মানে প্রশ্নপত্র ফাঁস করে হয়তো কেউ বিএ পাস, ম্যাট্রিক পাস বা এমএসসি পাস, তারপরে বিসিএস পাস করিয়ে, এর মধ্যে আরেকটা বাটপার আছে, এটার নাম জানি কি, এসটি ইমাম, ইন্নালিল্লাহ, এই একটা বিশ্ব বদমাশ, এ হলো সব টাকা আনে, আবার এই ছাত্রলীগের ক্যাডার এদেরকে দিয়ে। আপনি দেখেন যত বর্তমানে যত আপনার আছে, কি বলে ওটাকে, লোয়ার কোর্ট, হ্যাঁ, নিম্ন আদালত গুলোতে সব ছাত্রলীগের ক্যাডার বসিয়ে রেখেছে। এরা না আইন জানে, না বিচার করতে জানে। বাংলাদেশে আমি বলবো মাদার অফ মাফিয়াকে যে আপনি এমন সমাজ ব্যবস্থা সৃষ্টি করেছেন যে আমরা যে আগে আপনার একটা শালীনতা ছিল, ভাষার শালীনতা, আতিথেয়তা, সেখান থেকে শিক্ষিত মানুষরা সরে যাচ্ছে। যেমন আমি সেদিন গত টক শোতে আপনার সাথে আমি বলে ফেললাম যে হারামজাদা মারা গেছে, ওর নাম জানো কি, মাহবুবে আলম। আমরা তো এইভাবে বলার লোক না। কোন শত্রু খারাপ লোক মারা গেল আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাকে বেহেশতে নাজিল করুক, তার আত্মীয় স্বজনকে ভালো রাখুক। মানুষও কেমন ইমব্যালেন্স হয়ে যাচ্ছে দেশে। এই শাসন ব্যবস্থা আমাদের সোশিও কালচারাল স্ট্যাটাস যে ছিল, মধুর একটা স্ট্যাটাস ছিল, সেটাতে হিট করেছে। আপনার এই ইন্টারভিউর পরে এনটিএমসির প্রধান ব্রিগেডিয়ার জিয়া, তিনি তার ফেসবুকের ভেরিফাইড পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি যেটি বলতে চেয়েছেন যে এগুলো হচ্ছে এক ধরনের প্রপাগান্ডা, সরকারের বিরুদ্ধে, এগুলো মিথ্যা, এগুলো হচ্ছে ডিস্টেবিলাইজ করার জন্য একটা প্রচেষ্টা, ফেক নিউজ, ইত্যাদি ইত্যাদি তিনি বলেছেন। আপনি কি মনে করেন তিনি এটি দিতে পারেন কিনা? আর যেহেতু দিয়েছেন, কোনটা ফেক এটা তিনি স্পষ্ট করেননি। ফার্স্ট থিং হলো, জিয়ার মতো একজন লো ক্যাটাগরি অফিসার সম্বন্ধে আমার কথা বলতে ইচ্ছা হয় না। আজকে সেনাবাহিনী কোথায় চলে গেছে। এই ছেলে, তার কোয়ালিটি হচ্ছে খুন খারাপি করে মেজর থেকে আজকে ব্রিগেডিয়ার পর্যন্ত হয়েছে। না আছে স্টাফ কলেজ, না আছে কোনো কোর্সে প্লাস, না আছে কিছু। থার্ড ক্লাস একটা অফিসার, যদিও জুনিয়র, আমি কথা বলতে চাই না, বাট সে কতগুলো আমাকে টেক্সট মেসেজ পাঠিয়েছিল, যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, আমি এগুলো বলতে চাই না, বিকজ ইউ আন্ডারস্ট্যান্ড। সো এইগুলো দিয়েছে, হু লিসেন্স টু দ্যাম। আপনাদের একটা জিনিস বলি, আমি কে কি বললে কিচ্ছু আসে যায় না। এই শহীদ খান কি বলছে, আপনি কি বলছেন, বাকি নেতারা বলছে, এগুলো দিয়ে জনগণকে মোটিভেট করার প্রয়োজন নাই। জনগণ তো অলরেডি একটা নিউক্লিয়ার বোম হয়ে বসে আছে। কেন? 99% লোক 30শে ডিসেম্বর ইলেকশনে ভোট দিতে পারেনি। ও শহীদ খানের বক্তৃতার দরকার নাই তো, তারা অলরেডি বম হয়ে বসে আছে। ওই জিয়া মিয়া কি বললেছে, নাথিং, এগুলা কেউ পাত্তাও দেয় না। আর ও কি কথা বলবে, ও ইংরেজিটা ভালো মতো লেখেনি, তাও আরেকজন হয়তো লিখে দিয়েছে। হি ইজ এ জাস্ট কিলার। দ্য সেম কোয়ালিটি আজিজেরও। কিন্তু আপনার বাংলাদেশের রাজনীতি অবস্থা এমন, সে স্বাধীনতার পর থেকে যে ফ্যামিলিতে টেররিস্ট আছে সেটা একটা কোয়ালিফিকেশন, আর উপরে ওঠার পা ধরা টেররিস্ট, দুইটা নিয়ে চলে। এরা এত বছর ধরে টেররিস্ট। আপনি দেখেন বিএনপি জামাতের আমলে কিছু হয়নি এদের। সেটা একটা কোয়ালিটি। আপনি প্রফেশনাল হয়ে লাভ নাই তো।
তা আমি জিয়া সম্পর্কে আর কি বলবো, আপনার জনগণ বোঝে, জনগণ আমার কথায় যে আন্দোলিত হবে সেটা না, তারা আন্দোলিত হয়ে আছে, তারা বোম হয়ে আছে। দে ওয়ান্ট এ ক্লিক, একটা ডেটোনেশন চায়, এবং সেই ডেটোনেশন ইজ, আই এম টেলিং মাদার অফ দি মাফিয়া, আই এম টেলিং ইউ, ইফ স্টিল ইউ হ্যাভ টাইম, ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান স্টার্ট দ্যাট প্রসেস, অল পিপল উইল ডু ইট। একটা পরিষদ হবে, নতুন কনস্টিটিউশন হবে, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন গুলো ঠিক হবে, then the political system will start. That is the new revolution. And যদি বলেন দ্বিতীয় স্বাধীনতা, yes, this is দ্বিতীয় স্বাধীনতা। দেশ এইভাবে চলতে দেওয়া যায় না। I have sacrificed for last 30 years. আল্লাহ হয়তো আর 5-10 বছর বাঁচাবে, আমি জনগণকে কথা দিচ্ছি, I will continue to sacrifice. আপনারা খেয়াল করে থাকবেন যে তারা আমাকে 1 বছরের মধ্যে না মারতে পেরে তারপরে শুরু করেছে সমঝোতা। সমঝোতা করলে তো আমার নিজেরই সম্পদ আমি ফেরত পাই যা বাংলাদেশে আছে। শেষ পর্যন্ত সেনাপ্রধানকে লাগিয়েছে। আমি সমঝোতার লোক না। পৃথিবী তো খুব অল্প সময়ের, আখিরাতে যেহেতু জবাব দিতে হবে, ক্রিমিনালদের সাথে সমঝোতা করা যায় না। আমার এই সম্পদ নিয়ে তো আমি ওখানে যাবো না। বড় সম্পদ হলো I can tell the Almighty, I have not compromised with the criminal in any stage of my life. গভর্নমেন্ট মনে করছে যে অন্যান্য দুর্নীতির ঘটনা যেভাবে আস্তে আস্তে হাওয়ায় মিলে গেছে, এটা বোধহয় মিলে যাবে। It's just start. It's just an evidence. আপনি দেখেন এই যে কোন এই যে ইউনিভার্সিটির যে টিচাররা এত বড় বড় কথা বলে, where are they? কোথায় যে সুশীল সমাজ? সুশীল সমাজ, অটে সুশীল সমাজ। প্রমাণ হয়ে গেল বাংলাদেশে না আছে বিরোধী শক্তি, all are controlled by DGFI and government. আমরা একটু জানতে চাই যে আপনাদের বন্ধু কি আপনার সঙ্গে যোগাযোগ করেছিল? আপনার বন্ধুর প্রতিক্রিয়া কি? না, আমি তো তাকে রিজেক্ট করেছি। এবার অগাস্টের 1 অগাস্টই বলেছি যে তুমি আগের মতোই আছো, you have not changed yourself and you will be present in future. That was my last talk with him. Then he has given some text messages and all these things. I didn't talk. And আমি একটু কথা বলি এখানে। আমাকে অনেকে ফোন করেছে, there are reactions. কোর্সমেটরা ফোন করেছে, এর মধ্যে একজন ধারিয়ালাও আছে, ধর্ম কথা বলে, ভালো কথা, নামাজ পড়ে। সে আমাকে বলতেছে, দোস্ত তুমি এটা করলা, উপর দিকে থুতু দিলে নিজের মুখে পড়ে। আমি কি তুই কোরআন শরীফ পড়িস? হ্যাঁ দোস্ত পড়ি। এটা কি পড়লি? তুই বললি কোরআন শরীফের বেশি দূরে যেতে হবে না, সব ধর্মের বইতেই আছে, স্ট্রেট লেখা আছে যে বিচার মানে মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নেইবারদের যদি ইফ আই ডু নট টেক কেয়ার, ইফ আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু টেক কেয়ার, ইফ আই ডোন্ট টেক কেয়ার, আমি জীবনে বেহেশতে যাব না। আবার এটা বলা আছে বিচারের ক্ষেত্রে মা বাপকেও ক্ষমা করা যাবে না। বিচার শুধু ওই মাহবুবে আলমের কোর্টে না, বিচার তোমার ফ্যামিলিতে। তুমি ফাদার হিসাবে ওয়াইফের প্রতি, সন্তানের প্রতি, চাকর বাকরের প্রতি কি ধরনের বিচার করছো, এটাও একটা বিচার। পয়েন্ট ইজ যে এটা যদি আমি না করি, আমি অবিচার করি, না করলে আমার লাভ হবে, কম্প্রোমাইজ করব, কত কিছু করব, ওরা তো অন্য ধান্দাও ছিল, কিন্তু আমি তো ওই ধান্দার লোক না, আমি ডেমোক্রেসির লোক, ডেমোক্রেসিতে বিশ্বাস করি। অতএব আমি তো আমার লাভ নিতে পারতাম কম্প্রোমাইজ করে। আমি তো 18 কোটি মানুষের জন্য, বিশ্বের শান্তির জন্য আমি এটা জানিয়েছি। এটা তো আল্লাহ আমাকে ধন্যবাদ দিবে, আমি বিশ্বাস করি। কর্নেল শহীদ, আপনার বন্ধুর সঙ্গে আপনার কথোপকথনের টেপ আমরা যদি একটু শুনি। হ্যালো, হ্যাঁ সালাম দোস্ত, হ্যাঁ বল। আচ্ছা শোন, ওই আজকে গেছিলাম বুঝছস, হ্যাঁ কোন জায়গায় কাছে গেছিলাম, পিএম এর এখানে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তো যে জিনিসটা হইলো, এই বদমাইশটা মানে এই জিটি আর হলো জোবায়ের, তারা ওনাকে একটা ইমপ্রেশন দিয়েছে। আমি না এমনি আগে হলো অফিসিয়াল সব বিষয়টি অনেকগুলো বিষয় ছিল, ওগুলো শেষ করলাম। শেষ করে যখন এই প্রসঙ্গে আসলো, তখন উনি বলে যে এই এগুলা যে নিচে লেখাটা করেছে এগুলো বন্ধ করার ব্যবস্থা করো, বন্ধ করো এগুলা যাতে। আমি বলি যে স্যার এক্সকিউজ মি স্যার, বন্ধ করো মানে? হ্যাঁ, তো কোনগুলা লেখালেখি? কোন লেখালেখি? এই যে সুবীর ভূমি, হ্যাঁ ওই যা কালকে একটা হলো যে, রাইট, হ্যাঁ হ্যাঁ, এগুলা বলে যে এগুলো বন্ধ হওয়া উচিত, এগুলো বন্ধ করো। শোন না, আমি তখন বললাম যে স্যার এক্সকিউজ মি স্যার, আমি বন্ধ করবো, আমার কাছে কি টুলস আছে নাকি? টুলস আছে ডিজিএফআই, টুলস আছে এনটিএমসি, টুলস আছে এনএসআই, আমি কিভাবে বন্ধ করবো? হ্যাঁ,
তখন হ্যাঁ এগুলো ইয়েটা করে আমি বলে যে তারা বন্ধ করবে স্যার ইয়েটা করে। তখন বলে যে তোমার এই যে ইয়ে আছে না তোমার কোর্সমেট শহীদ, তারপরে ইমরান, ওরা দুজনকে লন্ডনে থাকে না, এগুলো এই ম্যাক্সিমাম লন্ডন থেকে লেখা হচ্ছে। আচ্ছা, তখন আমি বললাম যে স্যার হ্যাঁ ওরা আমার কোর্স পার্সা, কিন্তু আমার ওদের সাথে তো আমার কোনো যোগাযোগ নেই স্যার। আর আমি কেন স্যার আমার বিরুদ্ধে ওদেরই? আমি বললাম যে স্যার সুবীর ভৌমিক থাকে ওটা ক্যালকাটা, মহিউদ্দিন কোথায় থাকে স্যার এগুলো আমি জানি না। আর ওরা যেন ওইখানে থাকলে ওদেরকে আমি ইউজ করবো হলো এগুলো লাগাইতে আমি স্যার, এগুলা স্যার আপনাকে কে এটা করছে? হ্যাঁ, তখন আমি বললাম যে শহীদ তো আমার বিরুদ্ধেও লেখে। হ্যাঁ, তখন আবার বলে যে হ্যাঁ হ্যাঁ তাই তো, শহীদ তো তোমার বিরুদ্ধে ইয়াতে লেখে। আমি যে স্যার তাহলে কি আমি ওদেরকে ইয়েতে করছি? আমি বলেছি স্যার আপনি ডিজেবিকে বলেন, ওরা কেন এগুলো বন্ধ করতে পারে না স্যার? হ্যাঁ, তারপরে যেসব বুঝছো তো হচ্ছে ওরা এগুলা কেন বন্ধ। তারপরে ওটা বলে যে দেখো আমি তোমার চিপ বানাইছি, তুমি এখন এগুলো নিয়ে একদমই এটাকে করবো না, এগুলারে একদম গুরুত্ব দিব না, কিছুই এটাকে করবো না। হ্যাঁ, তুমি এগুলাতে, কারণ আই মিডিয়াল চিফ, এবং এগুলো হলো এখন চাচ্ছে যাতে আমি তোমাকে ভুল বুঝি বা তুমি এগুলাতে শুনা যাতে ওগুলো উল্টাপাল্টা একটাকে কিছু করো, ওরা হলো সুযোগ পায়। সো ইউ শুড বি ইয়াতে। আমি যে স্যার আমি এগুলারে একদম গুরুত্ব দিচ্ছি না, ইয়ে করছি না, বাট আমি আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, আর আমি তো এগুলো পাইলে তো ডিজিএফ কে দেই, এনটিএমসি কে দেই, ওরা যদি কাজ না করে বলে যে এগুলো দিও না, এগুলো আরো কোন জায়গায় ছড়ায়, এগুলো কোনো দরকার নেই দেওয়ার, এই এগুলো করবো না। এগুলো দিলে আরো ওরা দেখা যাবে যে এগুলো মজা নিচ্ছে, অন্য জায়গায় এগুলো ছড়াচ্ছে, জানা তো এই সমস্ত জিনিস এটাকে করবো আর কি। না তুই এটা অবশ্যই একটু বলছিস যে স্যার আমি যতটুকু জানি সে তো শহীদ আমার উপরে খেপা 2 বছরের খবর নাই, এটা তো বলছিস ঠিক আছে। আর ইমরানরে তো আমি টলারেটই করতে পারি না। আমি তো গত 12 বছর ধরে এখানে I have never met him, even 2012-তে একবার শুধু যখন আমাদের নেটে আসছিল একবার দেখা করতে আসছিল। আমি এমনি বললাম যে ওই ইমরানের ব্যাপারে তখন ইয়েটা বললো। হ্যাঁ, ওই যে ওর ওইটা হলো যে ইয়েটা, হ্যাঁ ওইটা করাতে তোর কিন্তু আসলে খারাপ হয়েছে, তুই আমার সাথে যোগাযোগ করলি না। হ্যাঁ, না এটা খারাপ হয়েছে। আমি তখন যেটা বলছি, আমি বলছি যে স্যার এটা ঠিক যে জিনিসটা আমিও পরে হ্যাঁ বলে যে তুমি জানো সে হলো ওই ফারুকের হলো ইয়া ছিল, ছিল। আর শুধু তাই না, আমার কাছে আরো ডকুমেন্ট আছে। এটার মাধ্যমে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী কিন্তু ডিজিএফআই এবং এনটিএমসি কেও ট্রাস্ট করেন না। ভেরি গুড পয়েন্ট হিয়ার ব্রট আপ। আর আমি তো এগুলো পাইলে তো ডিজিএফআই কে দেই, এনটিএমসি কে দেই, ওরা যদি কাজ না করে বলে যে এগুলো দিও না, এগুলো আরো কোন জায়গায় ছড়ায়, এগুলো কোনো দরকার নেই দেওয়ার, এই এগুলো করবো না। এগুলো দিলে আরো ওরা দেখা যাবে যে এগুলো মজা নিচ্ছে, অন্য জায়গায় এগুলো ছড়াচ্ছে। সো ইটস নট দি ট্রাস্টিং দ্য ম্যাটার, শি প্লেজ গেম। এই যে গেমটা খেলেন, যেমন শফিউল্লাহর আমি ইন্টারভিউ নিয়েছি আমার পিএইচডির জন্য, আমি জেনারেল শফিউল্লাহ ফার্স্ট জেনারেল, উনি একটা কথা বলেছিলেন যে প্রেসিডেন্ট মানে মাদার অফ মাফিয়াস ফাদার, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন উনি চিফের সাথেও যোগাযোগ তো আছেই, ঠিক আছে, আবার 46 গ্রেড কমান্ডার যে জামিল ছিল তার সাথে যোগাযোগ আছে ডাইরেক্ট, যেটা করতে পারে। ইটস এ চেইন অফ কমান্ডের সমস্যা। এরা কি করে আমি দেখেছি, আর্মিতেও দেখেছি, যারা আনফিট চালাতে পারে না। আমার এক পিআই ছিল, আমি তার নাম বলবো না, ইন সাম ইনস্টিটিউশন, তার ধান্দাই ছিল হলো এই টাইপ আনফিট, মানে মিসনোমার অফ বিং এন অফিসার আই মাস্ট সে। সো সে আমাদের তার আন্ডার কমান্ড লেভেলে লাগিয়ে দিয়ে হি ইউজ টু এনজয় দি কমান্ড। হ্যাঁ, সো দিস ইজ লাইক দিস। আজকে আজিজকে বললো এনটিএম ডিজিএফআই দের বিরুদ্ধে, আবার ডিজিএফআই এনটিএম দের বলবে এই আজিজের দিকে খেয়াল রেখে ও তো শহীদের সাথে কথা বলতে বা কিছু একটা বলবে। সো ইউ আন্ডারস্ট্যান্ড, এগুলো এই খেলা খেলে পরে নিজেই গর্তের মধ্যে পড়ে গেছে অলরেডি, শি ক্যানট এসকেপ। 18 কোটি লোক ছেড়ে দিবে না। আর একটা কথা আছে, ওই যে আমার এক বন্ধু বললো না যে দোস্ত উপর দিকে থুতু দিলে নিচে পড়ে, আমি তাকে বুঝলাম যে কোরআনে বেশি দূরে যেতে হবে না, এক জায়গায় আছে, এটা অন্যান্য ধর্মের বইও আছে, অমালাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। অর্থাৎ আমি, আল্লাহ বলছেন, আমি 107 নম্বর আয়াত শেষ অংশ সূরা বাকারা 2 নম্বর সূরা, যে আমি একমাত্র তোমাদের বন্ধু, আমি একমাত্র সাহায্যকারী। যে বন্ধু জনগণের অর্থ মারছে, আর্মির একটা ট্র্যাডিশন নষ্ট করছে, যার ক্যাপাসিটি বিহীন সে চিফ হয়েছে, সে বন্ধু হয় কি করে? বন্ধু সেই হবে যে ওই যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা যে বন্ধুত্বের কথা বলেছে,
এই বন্ধুত্ব যে রক্ষা করবে, সেই বন্ধু সেটা যদি আমার নিজের সন্তানও রক্ষা না করে, I may deny that because you know the ultimate game of the humanity. এখানে আর একটা পয়েন্ট বলি, নিক্সন চৌধুরী যে, এটা কি ফোন আলাপ বের হয়নি? এটাকে নিক্সন চৌধুরী করেছে? সত্য থাকে না চাপা, চলে আসে। নাম কি দেখেন, নিক্সন চৌধুরী ইউএস প্রেসিডেন্ট হতে চায়। ওই বাংলা একটা কথা আছে, সাল নাই কুত্তার বাগানাম। সব শালার সন্ত্রাসী ফ্যামিলি, সন্ত্রাসী করে, শিক্ষা দীক্ষা নাই, মানুষকে হত্যা করে এমপি হয়, আর কিভাবে গালি দেয় যারা এই যে বিসিএস টিসিএস করে আসে অফিসারদেরকে। আসলে এদের কালচারটা এরকম। এই অডিওতে, এই কথোপকথনে আমরা দেখছি যে প্রধানমন্ত্রী কিন্তু লেখালেখি বন্ধ করার ব্যাপারে খুবই মানে উদ্যোগী। তিনি মিনিমাম কোনো বাংলাদেশে তো কেউ লেখেই না। আমার পয়েন্ট হচ্ছে, উনি এখন বিদেশে কি করে আমাদের মুখ চাপানো যায়। বললাম না, আমরা কেমন প্যারানোয়াল হয়ে যাচ্ছে। যেখানে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বলবো, সেখানে বলতেছি হারামজাদা মারা গেছে। আমরা কিন্তু দিন দিন এই রাষ্ট্র ব্যবস্থা এমন হয়ে গেছে, মানুষ ঘর থেকে বেরোতে ভয় পায়। পুলিশ ইচ্ছা মতো ধরে নিয়ে যাবে। পুলিশ কিন্তু করছে না, পুলিশকে অর্ডার দেওয়া হচ্ছে, বাসা লুট করে নিয়ে যাবে, আপনার বিচার নাই। মানুষের মননশীলতা ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষের কালচার ধ্বংস হয়ে যাচ্ছে, বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। এগুলোর উন্নতি তো আগে, সোশিও পলিটিকো কালচারের উন্নতি আগে, তারপরে ইকোনমি উইল কাম অটোমেটিক্যালি। আপনি ওর কসমেটিক সার্জারি করে উন্নতি দেখাচ্ছেন, আর কোটিপতির সংখ্যা থেকে আপনি প্রবৃদ্ধি দেখাচ্ছেন, আর কি বলে ওটাকে, পার ক্যাপিটা ইনকাম দেখাচ্ছেন, আর কোটি কোটি মানুষ দিন দিন গরিব থেকে গরিবতর হচ্ছে। আপনার বন্ধুর সঙ্গে আপনার কথোপকথনের আরেকটা টেপ যদি শুনি। আমার এটা শোন, আমাকে মহামান্য বলেছে, মহামান্য নিজে বলেছে আমাকে, বলে যে আলী সাহেব, আপনারটা 2017 সালের অক্টোবর মাসের 7 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এসে আমার সাথে 10 জন কথা বলছে, বলেছেন আমি চিন্তা করছি there is no other alternative but ইয়াতে এটা বলে যে আমি কিন্তু এই অক্টোবরের থেকে এই যে জুন পর্যন্ত এই জিনিসটা আমি কারোর সাথে ডিসকাস করে মাননীয় প্রধানমন্ত্রী করছে, এবং এই যে আপনার ভাইদের অন্যান্যদের জিনিস করছে, এটা কিন্তু ওনার পরিকল্পনা অনুযায়ী এই ধরনের যে তার এটা হওয়ার আগে তাদের করতে হবে। আমাকে নিজে হলো উনি আমার সাথে আলোচনা করে গেছে, জিনিসটা বুঝছো। কিন্তু সেই কিন্তু হলো মাহফুজের লোক দেখেছে, আরে মাহফুজের ছেলে তার বন্ধু বান্ধবকে বলছে এই 18 তারিখে বিকালবেলা আইসো আমাদের বাসায়, একটা পাঠিয়ে দেবো, কেন আব্বার আজকে একটু হলো সুখবর হবে, আন্টিটা বলেছে, বুঝছো। ছেলে মন্তব্যে বলছে মানে 18 তারিখে এরকম সুখবর আসবে। তারপরে হলো যে নাজিমুদ্দি যেটা অনেকে যেটা আমি যেমন হলো নাজিমুদ্দি ছেলেটা বলছি যে ও হয়েছে কি কয়েক জায়গায় যায়, ও এবং ওর ওয়াইফ আমার বিরুদ্ধে, আমার ভাইদের বিরুদ্ধে অনেকে হয়েছে, আমি তো ওরে ডাকছি, এটাকে বলছি যে নাজিমুদ্দি স্ট্যান্ডার্ড বানায় বা মাহফুজ স্যারকে যদি বানায় ইয়াতে, যেহেতু আমরা এখন 3 জন লেফটেন্যান্ট জেনারেল, 3 জনকে নিয়ে আলোচনা হবে। আমি খুব কষ্ট পাইলাম যে তুই তোর বউ যে হলো অন্য কোর্সমেটের কাছে যেগুলো আমার ভাইদেরকে নিয়ে আমাকে নিয়ে যে একটা সন্ত্রাসীর ভাই কিভাবে সেনাপ্রধান হওয়ার স্বপ্ন থাকে, এই কথাটা তোর বউ বলতে পারে? যেমন বলে যে না দোস্ত ইয়ে করে, আমি বলি যে দেখ দোস্ত, তুই একটা লেফটেন্যান্ট জেনারেল, তোকে নিয়ে তো আলোচনা হইতেই পারে, আমি কি সেজন্য বলবো না ওরে নিয়ে আলোচনা করবে না? এখানে আমরা 3 জনই আছি, 3 জনের মধ্যে সরকার তাকে পছন্দ করে তাকে করবে, কিন্তু তাই বলে আমি কি তোর সঙ্গে বউ হলো হ্যাঁ বলে যে না না না, আমি জিজ্ঞেস করছি ইয়েতে, আমি বলছি যে না আমি নাম বলবো না, যে কোর্সমেট এবং যে ভাবি আইসা একদম একটু পরে এসেছিল বাসায় এসে বলে গেছে, আমার ওয়াইফ এসে বলছে আমি এটা অবিশ্বাস করবো না, বলেছি না 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 আমার ওয়াইফ এই ধরনের বলতে পারে না, বলতে পারে না, বাট বলতে দেখে আমি তো জানা না, অ্যাটলিস্ট এটা বুঝলাম। তুই যদি তোরে যদি বানায়, আমার এখানে করার কিছু আছে, আর আমাকে বানালে তোর এখানে ইয়েটা কেউ করে, কারণ হইলে তো যে কোনো একজন লেফটেন্যান্ট জেনারেল নিতে হবে। আমি কিন্তু ওকে এই কথাটা বলছি, বুঝছিস না? তো এখন কথাগুলো যে এই জিনিসগুলো তো আমাকেও তো মহামান্য জানে নাই, কেউ জানে নাই, এত আগে থেকে যে না ইউআর করতে হবে, আমার ইয়েতে ছিল আমরা যদি কপালে থাকে হবো, আর যদি না থাকে হবো না, সেটা তো দোস্ত আমি ওইরকম কিছু করবো না।
তো এই যে ওনার যে স্বীকারোক্তি, ওনার যে বক্তব্য, অর্থাৎ রাষ্ট্রপতি নিজেই তো তার শপথ ভঙ্গ করেছেন। শপথ রাষ্ট্রপতি যে শপথ নেন যে অনুরাগ বা বিরাগের বশবর্তী হইয়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করিব না, রাষ্ট্রের এক নম্বর ব্যক্তি, রাষ্ট্রের সংবিধানের রক্ষক, সর্বাধিনায়ক, তিনি তার ভাইদের ক্লিয়ার করে দিচ্ছেন সেনাপ্রধান হওয়ার আগে। বলেছে, মহামান্য নিজে বলেছে আমাকে, বলে যে আলী সাহেব আপনারটা 2017 সালের অক্টোবর মাসের 7 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী এসে আমার সাথে তখন কথা বলছে, বলে যে আমি চিন্তা করছি there is no other alternative but ইয়াতে এটা বলে যে আমি কিন্তু এই অক্টোবরের থেকে এই যে জুন পর্যন্ত এই জিনিসটা আমি কারোর সাথে ডিসকাস করে মাননীয় প্রধানমন্ত্রী করছে, এবং এই যে আপনার ভাইদের অন্যান্যদেরকে জিনিস করছে, এটা কিন্তু ওনার পরিকল্পনা অনুযায়ী এই ধরনের যে তার এটা হওয়ার আগে তাদের ক্লিয়ার করতে হবে, ক্লিয়ার করে চিপ করবে, তা 9 মাস আগে। এখানে একটা বিষয় কেউ খেয়াল করেননি আপনি, এই কন্ট্রাডিকশন, মানে এটাকে বলা হয় ডাইকোটমি, হোয়াটএভার ইউ সে, যে আর একটা ইংলিশ আছে আমি ভুলে গেছি, মানে নিজের কথাকে নিজেকেই কন্ট্রাডিক্ট করছে। সেটা হলো, সে বলল 9 মাস আগে, অক্টোবর মানে 17 অক্টোবর মানে সে জুনে হয়েছে 2018, প্রায় 9 মাস আগে মহামান্য মানিত প্রেসিডেন্ট, আর ওনারা প্রাইম মিনিস্টারকে কিন্তু স্যার বলে, এটা মনে রাখেন। তো ভিডিও ক্লিপে স্যার যে বলছিল, তো এখানে মহামান্য তাকে বলে দিয়েছে আপনাদের ভাইদের, আমার প্রধানমন্ত্রীর সাথে কথা হয়ে গেছে, আপনার ভাইদের ওগুলো সব ঠিকঠাক করে আপনাকে চিফ বানানো হবে, রিল্যাক্স। অতএব সে 9 মাস আগে পেয়ে গেছে সিগন্যাল। এখন নাজিমুদ্দিনকে চার্জ করছে, নাজিমুদ্দিনের ওয়াইফ যদি বলেও থাকে, নাজিমুদ্দিন ইজ অলসো মাই কোর্সমেট, এখন লেফটেন্যান্ট জেনারেল নাজিমুদ্দিনের ওয়াইফ যদি বলেও থাকে যে টেররিস্টের ভাই হচ্ছে, হ্যাঁ, তো সত্য কথা বলছে, তো নাজিমুদ্দিনকে চ্যালেঞ্জ করছে কেন? প্রেসিডেন্ট তাকে বলছে না 9 মাস আগে, উনি চ্যালেঞ্জ করেন না, উনি এখানে অনুযোগ করছেন। হ্যাঁ, অনুযোগও বা করছে কেন? দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ অফিসার। আমাদের রাজনৈতিক যে আনফিট নেতা নেত্রীরা এমন করে দিয়েছে, আগে তো নেতাগুলো ছিল ফেতা, এখন অফিসার সেনাবাহিনী ধ্বংস করে দিচ্ছে এরা। মানে হবে না সেনাবাহিনী ধ্বংস, কিন্তু উপর লেভেলে এরকম যদি পচন ধরে, আপনি স্ট্যান্ডার্ড দেখেন, হাউ হি টক্স, কিসের সাথে কোন বউ কি বলছে না বলছে। আরে তার ওয়াইফ বললে তো সত্য কথাই বলছে, তো প্রেসিডেন্টই তো তোকে বলছে তোর সন্ত্রাসী ভাইদেরকে ক্লিয়ার করে দেবেন, ইল বিকাম দি চিফ। এই ক্লিপটা থেকে একটি প্রশ্ন আমার মাথায় আছে, সেটি হচ্ছে, আপনি দেখুন যে জেনারেল আজিজ বলছেন জেনারেল মাহফুজকে লোভ দেখাইছে, হ্যাঁ, মাহফুজকে লোভ দেখাইছে, লোভ দেখানো হয়েছে, অর্থাৎ তাকে হয়তো লোভ দেখিয়ে কিছু পারপাস সার্ভ করানো হয়েছে। পৃথিবীর সব রাষ্ট্রে এটা একটা চেনের মধ্য দিয়ে যায়, সবাই জানে যে কিভাবে কে কার থেকে কোয়ালিটি, কে কিভাবে আগাচ্ছে, সবকিছু জানে। তো একমাত্র বাংলাদেশেই আপনার মেজর পদ থেকেই আপনার পলিটিক্যাল বিবেচনা শুরু হয়। তো না, এখন ক্যাপ্টেন নেওয়া হচ্ছে, এই যে জিয়া, ওকে তো মেজর থেকে কিলিং করতে করতে সব শত পিএইচডি ডক্টরেট নিয়ে এখন ব্রিগেডিয়ার হয়েছে, কিলিং ডক্টরেট। মেজর থেকে শুরু করেছে র্যাবে, ফুল কর্নেল পর্যন্ত। র্যাবে যেহেতু ব্রিগেডিয়ার নাই, আর্মির কোনো স্ট্যাটাস র্যাঙ্ক নাই, সো হি হ্যাজ বিন মেড ব্রিগেডিয়ার, বাট ওখানে বসে সব আকাম করছে। যে পয়েন্টটা আপনি তুললেন, ইন্ডিয়ার একটা উদাহরণ দিই আপনাকে, উইল বি সারপ্রাইজ। ইন্ডিয়ার জনগণ এবং সরকার জানে, ওই যে বললাম না জাপানের প্রধানমন্ত্রী কি বলেছিল, জনগণের আদেশ পালন করার মতো শারীরিক শক্তি আমার নাই, দিস ইজ গণতন্ত্র। সেম ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে আর যাই হোক, এখন কোনো গণ অভ্যুত্থান, কোনো মিলিটারি অভ্যুত্থান হয়নি ওই দেশে, কিন্তু সেই দেশ ওটাকে কি বলে, আর্ম ফোর্সেস ট্রাইব্যুনাল অ্যাক্ট 2007-এ করেছে, তারা পাস করিয়েছে কি, that ensures the human rights as well as ensures that the chain of command of the army and the judiciary system in the army is done properly. যেটা ব্রিটিশ আমলের, যেটা আমাদের এখনো চলতেছে, ব্রিটিশ সিস্টেম, কলোনিয়াল সিস্টেম, ইন্ডিয়া করে ফেলেছে। কিন্তু এখানে আমাদের গণতান্ত্রিক সরকারগুলো এসে করার কথা, they have not done it. আপনি চিন্তা করে দেখেন কি যে 2 বছর আগে এনডিটিভিতে হঠাৎ করে দেখতে পাচ্ছি, some father is talking যে তার মেয়ে এক ক্যাপ্টেন, সাম ব্রিগেডিয়ারের স্টাফ ক্যাপ্টেন, আমার কাছে আছে, এটা আমার পিএইচডি তে রেফার করেছি, স্টাফ ক্যাপ্টেন তাকে টাচ করেছে, দ্যাট ব্রিগেডিয়ার, এন্ড কোনো অ্যাকশন হয়নি। ব্রিগেডিয়ার অ্যাকশন ক্যাপ্টেন কি নিবে? মিডিয়াতে তো চলে আসছে, কেননা ইন্ডিয়ার আর্মি ট্যাক্সপেয়ারদের টাকা চলে, এটা আর্মিও বোঝে, রাষ্ট্রও বোঝে, এবং
সাথে সাথে অ্যাকশন হয়েছে, দ্যাট ব্রিগেডিয়ার হ্যাড টু ফেস দি পানিশমেন্ট। আর আমাদের দেশে কি হয়েছে, ব্রিগেডিয়ার সেম এক স্টাফ ক্যাপ্টেন মেয়েকে টাচ করেছে বিএনপির আমলে, হি ওয়াজ স্যাকড, পরে নর্মাল রিটায়ারমেন্ট নিয়েছে, নিয়ে ঠিক এই সরকারের আমলে সে ভালো বুদ্ধিজীবী হয়ে গেছে এবং তাকে জেনারেল বানিয়েছে এই মাদার অফ মাফিয়া আমলে। ইউ আন্ডারস্ট্যান্ড? সো এই যদি হয় অবস্থা, আমার কথা হচ্ছে দেশ চলে জনগণের টাকায়, আর্মি চলে, পুলিশ, সবকিছু জনগণের টাকায়। এই না যে শুধু ইনকাম ট্যাক্স অফিসে রিটার্ন জমা দেয়, আপনি একটা পটল কিনলেও তো আপনি ট্যাক্স দিচ্ছেন, ভিএটি দিচ্ছেন, আমদানি করুক আর যাই করুক সবকিছুতে ভিএটি আছে। একটা গরিব মানুষও কিন্তু ট্যাক্স দিচ্ছে, সেই ট্যাক্সের টাকায় সবাই ভিআইপি হয়ে বসে আছে, আর আমরা অত্যাচারিত, নিপীড়িত। তো কর্নেল শহীদ, আমরা আপনার বন্ধুর আরেকটা রেকর্ড যদি একটু শুনি। আমার জন্য যেটা হলো যে মাননীয়, যেটা ক্লিয়ার ইনস্ট্রাকশন, আমি তোকে বলি যে দেখো, আমরা হলো কারোর সাথে কোনো ইয়াটাকে করবো না, তুমি কখনো কাউকে বুঝাইতে দিব না তুমি আরো বেশি পছন্দ করে আরো বেশি অপছন্দ করো, এই জিনিসটা এটা করবো না। উইল মেনটেন এভরিবডি। একজনকে, একটা দেশকে উনি হলো যে বিশ্বাস করে না এবং বলছে যে ওদের সাথে ডিপ্লোম্যাটিক থাকো, এই হলো যে ওনার ইয়াটা গাইডলাইন। আমার মানে এটা বুঝছি, বাট তোমাকে তো এখন চাইবে কেন? যখন তিনটা ভাষা একসাথে আছে, তিনটা ভাষার খুব বন্ধুত্ব ছিল, এক ভাষা জ্ঞান করে ফেলছে, সেই ভাষা তো চাবে যে অন্য দুই ভাষা তার সাথে থাকুক। তুমি না চাইলেও টানাটানি, হ্যাঁ সেটাই বলতেছি, টানাটানির মধ্যে পড়ে গেছি। এখন কি হবে আমার দেশ আমি জানি না। না সেটি এখন হলো আমাদের হলো যে বেস্ট যেটা হলো যে একদম চুপচাপ থাকা, নাইদার দিস এন্ড নট দ্যাট সাইড। এটা একটা জিনিস হয়তো যে এখন যে জিনিসটা করতেছে, বুঝছস না, এখন জানি না দোস্ত, তো এটা তো দেখবো। বাট আমার কথা হলো যে আসলে মানে ইট ইজ বেটার টু মানে রিমেন ভেরি কেয়ারফুল। তুই যে জিনিসটা বললো, কেয়ারফুল ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি এই জন্য বলতেছি। আবার এটাও যে বললাম না আরেকটা জিনিস, কেননা সে তো আমার ছাড়বে না, চেষ্টা করতেছে, হ্যাঁ বলতেছে যে তোর সাথে নাকি ওই কাপড়ের হেভি রিলেশন এখনো আছে, জাস্ট কোনো কথাবার্তা যদি তোকে সাথে কথা বলে উল্টা পাল্টা কিছু বলি রেকর্ড করে শোনানো যায়, তাহলে তো একটা কাহিনী হয়ে যায়। তো এই যে টেপটা, এই যে উনি যা বলতে চাচ্ছেন, আপনি কি সন্দেহ করছিলেন যে জেনারেল আজিজ আপনার কাছ থেকে কোনো কথা বের করে জেনারেল তারেককে এটি দিয়ে দিবে, রেকর্ড করে পৌঁছায় দিবে? এটা তো হতেই পারে, সে আমার সাথে কথা বলেছে, একটা কারণ হতে পারে টু গেট মাই সাপোর্ট, আই ডোন্ট নো হোয়াট টাইপ অফ সাপোর্ট, অথবা আমি যেন তার বিরুদ্ধে কথা না বলি, যা বল প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে বল, তারেক সিদ্দিকের বিরুদ্ধে বল, আমাকে নিয়ে কিছু বলিস না। এর কারণ আছে, বিকজ সেনাবাহিনীতে আমি তো অত্যন্ত পরিচিত আলহামদুলিল্লাহ, এবং সৈনিকরা দল বেঁধে আমার কথাগুলো শুনে বা পরে যেগুলো লিখে দিই, এবং এটা তো রিপোর্ট হয়, সেনাপ্রধান সেই রিপোর্টগুলো পায়। Possibly he wanted to neutralize me. This is one of the reasons maybe that he called me. And the other reason is he has some bad intention maybe to get my support. And the other is the last one that I think that Tarek Siddiqui তাকে এমপ্লয় করেছে to mitigate. প্রধানমন্ত্রী তো বলেছে তাকে যে এটা সমাধান করো। প্রধানমন্ত্রী তিনি তো চাচ্ছেন সমাধান করতে, তাকে তো বলেছে শহীদকে বলো কথা না বলতে। যদি এখানে আবার একটা ইমরান নামে একটা ফালতু একজনের নাম আসছে, ফরগেট অ্যাবাউট দিস, আই ডোন্ট ওয়ান্ট টু টাচ আপন দিস থিং। পয়েন্ট ইজ, সে মনে করেছে যদি আমি বলি হ্যাঁ দোস্ত একটা অভ্যুত্থানের ব্যবস্থা করে ফেল, আমি আছি, লেট আস ডু সামথিং, এটা বলাতে এটা তো একটা সিরিয়াস একটা ক্রিমিনাল অ্যাক্ট, যেহেতু আমাকে এখান থেকে নিয়ে যেতে পারেনি, কম্প্রোমাইজও হচ্ছে না। সো ওরা চাচ্ছে যে যদি আপনার করতে পারে, টেপ করতে পারে, ব্রিটিশ সরকারকে দিবে, দেখেন হি ইজ পোকিং দি চিফ, হিজ ফ্রেন্ড চিফ টু টেক ওভার, সাথে সাথে আমি বেঁধে বাস পাঠায় দিবে, তারপরে আমাকে আর কথা বলবেন তো দূরের কথা, খুঁজেও পাবেন না। হ্যাঁ, ওই জন্য তো বসে আছে সবাই, ডাজন্ট ম্যাটার, মৃত্যু একদিন হবেই। বাট দ্য পয়েন্ট ইজ, যেটা জিও স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট আসছে, এটা বোধ হয় ওই যে কি নাম জানি, ওই যে বললাম পরচুলা, ওই যে ফরেন মিনিস্টার ছিল, জি হ্যাঁ মমিনুদ্দিন, হ্যাঁ আব্দুল মোমেন, হ্যাঁ ও হলো একটা কিছু, সে হলো আপনার চায়নাকে বলেছে আমাদের অর্থনৈতিক বন্ধু, সামথিং লাইক দ্যাট, আর রক্তের সম্পর্ক ভারত।
এই যে দিস ইজ আল্টারভায়ারেস টু দ্য কনস্টিটিউশন, সে যে কথাটা বলেছে এই কথার উপরে কিন্তু সহমত হওয়ার কথা, আর প্রধানমন্ত্রী তাকে স্যাক করার কথা, এই ধরনের কথা আমাদের কনস্টিটিউশনে নাই। কনস্টিটিউশনে ফরেন পলিসির ফার্স্ট ইন্ডিকেটর হচ্ছে যে ফ্রেন্ডস টু অল মেলেস টু নান, সবাই আমার বন্ধু, কেউ আমাদের শত্রু না, কারোর সাথে বৈরতা না। হাউ কুড হি সে দিস থিংস? একজনের রক্তের সম্পর্ক আর ওয়ার্ল্ডের বাকিরা কি সব শত্রু নাকি? এই দুইটা দেশের সম্পর্ক সে বললো, ওয়ার্ল্ডের বাকি দেশগুলো কি? এখন ভারত আমাদের, আমি সবাইকে একটা জিনিস অনুরোধ করবো, অনেকে অনেক কথা বলছেন সরকারের বিরুদ্ধে, অফকোর্স আমাদের সরকার যা করছে বিরুদ্ধে করে আমরা যেন আমাদের দেশটাকে শক্তিশালী করতে পারি, একটা শক্তিশালী গণতন্ত্র ভিত্তি দাঁড়া করাতে পারি। আমরা যেন এর মধ্যে ধর্ম না নিয়ে আসি যে হিন্দু মুসলমান দিস দ্যাট। আরে ভাই, আমাদের যারা যারা অত্যাচার করছে দেখতে পাচ্ছেন, তারেক সিদ্দিক কি হিন্দু না মুসলমান? সে কি মুসলমানের কাজ করছে? সে তো শয়তানের বাপ। তা আপনি হিন্দুর দোষ দিচ্ছেন কেন? প্রশ্ন হচ্ছে, একটা প্রশাসন আছে, একটা যদি ভালো সেট আপ ডেমোক্রেটিক সিস্টেম থাকতো, আমরা যখন কোনো বিরুদ্ধে বলতে যাই, যখন হিন্দু মুসলমান খ্রিস্টান নিয়ে কথা বলবো, আমাদের স্পিরিটটা কিন্তু এই সুযোগটা নিয়ে নেবে কিন্তু এরা। তারপরে ভারতকে নিয়ে যদি আজে বাজে কথা বলি, বা চায়নাকে নিয়ে বা পাকিস্তানকে নিয়ে, প্রয়োজন নাই তো। আমরা আমাদের শক্তিশালী করি, দে উইল কাম অ্যাজ মাই ফ্রেন্ড, আওয়ার ফ্রেন্ড অ্যান্ড ডিপ্লোমেট। তাছাড়া ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, যুদ্ধে সাহায্য করেছে, ফাইন, কিন্তু এখানে একটা কথা আছে, এটা আমাকে বলতেই হবে, সেটা আমি ইন্ডিয়ার ভারতের জনগণের জন্য বলছি। সেটা হলো যে এই যে 1969 হয়েছিল, যে মিসেস ইন্দিরা গান্ধী করেছিলেন, সেই এর একজন অফিসার একটা বই লিখেছে, তার নাম হচ্ছে RK যাদব। দেখা যায় জি, RK যাদব এই বইটা লিখেছেন। হি ইজ এ রিটায়ার্ড রয়ের অফিসার। এখানে অনেক পাতার বই, কিন্তু প্রায় 400 পাতার। সে যে স্টেটমেন্টটা দিয়েছে, ইল বি সারপ্রাইজ টু হিয়ার, যে রয়ের যে সিরিয়াল অফ কারাপশন, এবং রকে জিজ্ঞেস করার কেউ নাই, পলিটিশিয়ানরা প্রশ্ন করতে পারবে না যদি প্রাইম মিনিস্টার চাই করতে পারে। সিরিয়ালি এই সৃষ্টি হয়ে, বা ISI পাকিস্তানে, এগুলো কিন্তু ডিস্টেবিলাইজ করেছে এই রিজিয়নটাকে। কার স্বার্থে? তাদের কর্তৃ স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে না। এই যে সৃষ্টি করেছে মানে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, সে তো তাকে বাঁচাতে পারেনি, যে সৃষ্টি করেছে তাকেই তো বাঁচাতে পারে। অতএব আপনারা বলুন, আমি ভারতীয় জনগণকেও বলছি যে আমাদের একটা সম্পর্ক যে আছে স্বাধীনতার যুদ্ধে, জনগণের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে, জনগণের সাথে আমাদের লিঙ্কটা এস্টাবলিশ করতে হবে। আমাদেরও বক্তব্য তাই, যে ভারতের জনগণের সাথে আমরা বন্ধুত্ব চাই, ভারতের দাদাগিরি চাই না, ভারতের রয়ের ইন্টারফেয়ারেন্স আমরা চাই না, যেটি নিয়ে এখন অনেকে অভিযোগ তোলেন যে আমাদের ভারতের আমি তো DGFI বাদ দিয়ে দিচ্ছি। DGFI যেভাবে আমাদের জান খারাপ করে ফেলতেছে, পলিটিক্স করতে দিচ্ছে না, তাই না? এই যে ইন্টেলিজেন্স গুলো তাদের নিজের কাজ না করে বদমাইশি কেন করে? কর্নেল সাহেব, আমরা আপনার বন্ধু আরেকটা রেকর্ডে যাব, আমরা একটু শুনবো। সারা রাত চিন্তা করছি, সকালবেলা ফজর নামাজ পড়ে আই ডিসাইডেড নো, আমি বিশ্বাস করে থাকবো, কিন্তু অবিশ্বাস করে আমি বললাম তো, তোর যার মা জীবিত থাকে তাকে ডাউন করা খুব কঠিন। মাদার ইজ সামথিং, এটা তোদের জানা উচিত। আল্লাহ, রসুল, নবী, তারপরে মাদার। তো যাই হোক, আমি যেটা তোকে বলতেছি, যাই হোক, ইন ডিউ কোর্স অফ টাইম ইট হিয়ার, বাট পয়েন্ট ইজ দোস্ত, আর আমি যাই করেছি জীবনে ফর দ্য পারসুয়েশন অফ ডেমোক্রেসি ইজ ভেরি সিম্পল। আমার রিসার্চ বলো, যাই বলো, আমি সেকেন্ড লেফটেন্যান্ট থেকে হলো প্রতিবাদী। চাকরি হারাবো কেন? নরম থাকলেই তো পারতাম। তো যাই হোক, এখনো তো তারেক সিদ্দিকের সাথে আমি গন্ডগোলের দরকার ছিল না। আমার 31 কোটি ক্যাশ টাকা, আমার একদম ট্যাক্স দেওয়া টাকা, তারপরে আমার সম্পদ, আমি তো আমার টাকাই আমি এনজয় করতে পারি, তার সাথে কম্প্রোমাইজ করে নো। আমার কবরে থুতু দিবে মানুষ, ওগুলো নিয়ে কবরে যাবো নাকি আমি? আমার বাচ্চাদের থুতু দিবে তোর বাপ অন্যায়কারীর সাথে নিজের সম্পদের জন্য কম্প্রোমাইজ করছে। দিস ক্যানট হ্যাপেন। বাট তারপরেও ই কুড হ্যাভ টোল্ড হার যে স্যার, আপনি তো শহীদের বিষয়টা সলভ করার অর্ডার দিতে পারেন তো তারেক সিদ্দিক, এটা এই গ্যাপে হয়তো বলে ফেলতে পারতি। হ্যাঁ না দোস্ত, একটা জিনিস আমি যেটা হলো ইয়েতে করলাম, কারণ এদের কাছে ওই যে ফ্যামিলি ইয়েটা অনেক কিছুতে এগুলো তো, এই জিনিসটা হলো যে
মানে শিলট ইয়াতে, বুঝছস না এই জিনিসটা। আমি তোকে বলতেছি একটা কথা, আমি আল্লাহ সামনে সন্ধ্যা একটু পরেন মাগরিবের নামাজ, আমি একটা দোয়া কালাম পড়তেছি, তো এটার জন্য আমার অনেক কাজ হচ্ছে না, বক্তব্য দিতে পারছি না। এটা শেষ হবে ইনশাল্লাহ, আমি টাইম না নামাবো তারে, ইফ নিড বি দ্যাট লেডি ফর দ্য ইন্টারেস্ট অফ দ্য নেশন, টেনে নামানো হবে, জাস্ট ওয়েট। আর কিছু বললাম না, আই হ্যাভ গিভেন দেম টাইম। তারেক তো কিছুই না এখন, নাও শি শুড থিংক অ্যাবাউট হারসেলফ। না 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 না, যাক ইয়েটাকে কইছে তো সব ঠিক আছে না, দেখি আমরা করবে তো আল্লাহ, কিছু করলে কবে করবে। শোন শোন, হ্যাঁ, ওই যাই আছে, কারণ এখন হবে কি ওর বিরুদ্ধে ইয়াতে যদি আমার বিরুদ্ধে কিছু না লাগাস তাহলে ওরা পাবে। না না, আমি যখন বলবো তোমার বিরুদ্ধেও থাকবে, তোমার বিরুদ্ধে থাকবে ট্যাক্টিক্যালি। এক্স্যাক্টলি হ্যাঁ, তোমার বিরুদ্ধে আছে তো, ওই যে গত কয়েকটা তো দেখতেছো তো, বিকজ দে কল মি ফ্রম বিভিন্ন দেশে টেশে আছে, আমি প্লিজ তোমরা ব্যাক কলের মতো ওইগুলো লিখতেছো। না, উই আর নট রাইটিং, ডোন্ট টিচ মি, বাট ইট শুড বি অবজেক্টিভ। যদি ঠিক থাকে ইউ শুড আন্ডারস্ট্যান্ড, একজন চলে গেলে আর পারা যাবে না, এটাই। ডোন্ট বদার, আমি তো তোমার বিরুদ্ধে বলতেছি, বাট তারিক তো ইজ নাথিং নাও, ওই হারামজাদা তো নাথিং, শি ওয়ান্ট স্টে অলসো। ভালো থাকিস। ওকে, থ্যাংক ইউ ফর ইনফরমেশন। আসসালামু আলাইকুম। তো গয়নাল শহীদ, আপনার বন্ধু চায় যে আপনি তার বিরুদ্ধে লেখেন। বিষয়টা আমার কানে খুব লেগেছে যে সেনা প্রধানমন্ত্রীকে বলেছেন যে আপনার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই, আবার আপনাকে বলছেন যে আপনি যেন তার বিরুদ্ধে লেখেন তাহলে তাকে সন্দেহ করবে। এখানে গেমটা কি? তখন বলে যে তোমার এই যে ইয়ে আছে না, তোমার শহীদ, তারপরে ইমরান, ওরা দুজনকে লন্ডনে থাকে না, এগুলো এই ম্যাক্সিমাম লন্ডন থেকে লেখা হচ্ছে। আচ্ছা, তখন আমি বললাম যে স্যার হ্যাঁ ওরা আমার কোর্স পার্সা, কিন্তু আমার ওদের সাথে তো আমার কোনো যোগাযোগ নেই। কারণ এখন হবে কি ওর বিরুদ্ধে ইয়াতে যদি আমার বিরুদ্ধে কিছু না লাগাস তাহলে ওরা পাবে। না না, আমি যখন বলবো তোমার বিরুদ্ধেও থাকবে, তোমার বিরুদ্ধে থাকবে ট্যাক্টিক্যালি। এক্স্যাক্টলি হ্যাঁ, তোমার বিরুদ্ধে আছে তো, ওই যে গত কয়েকটা তো দেখতেছো তো। ওই যে গেম আমি যেটা বললাম, ওই যে দেখেন এদিকে কিন্তু প্রধানমন্ত্রী তাকে বলেছে কিন্তু সলভ করতে, বলেছে বলেছে না যে শহীদদের এটা বন্ধ করো, ইমরান টিমরান কি সব বললো তো, বলেছে তো। আমি তাকে বললাম যে ইউ শুড টেল হার টু অর্ডার তারেক সিদ্দিক এন্ড অল টু সলভ দি ইস্যু জুডিশিয়াসলি। দেন সে বললো বুঝতে পারছেন তো যে সবই তো আত্মীয় স্বজন, কাউকে টাচ করতে চায় না। দেন আই বিকেম অ্যানয়েড যে তাকে টেনে নামা হবে, অফকোর্স, অ্যান্ড আই ফাইট ফর ডেমোক্রেসি। অথরিটেরিয়ান গভর্নমেন্টদেরকে বা মাদার অফ মাফিয়া বলেন আর ফাদার অফ মাফিয়াস বলেন, তাদেরকে জনগণ টেনেই নামা। এখন জনগণ টানতে যাচ্ছে না কেন? এরকম টানাটানি আগেও করেছে, রক্ত দিয়েছে 71-এ, কিন্তু কনস্টিটিউশন ছিল না জনগণের সামনে যে রক্ত দেওয়ার পরে কি হবে। কনস্টিটিউশন হয়েছে, তারপরে কনস্টিটিউশন লেখা হয়েছে জনগণের কনসেন্ট ছাড়া, তারপরে পার্লামেন্ট ইলেকশন হয়েছে। ভেবে দেখুন, তারপরে আসেন ওইটাই চলেছে, সামরিক বাহিনী একই জিনিস চালিয়েছে। আর সামরিক বাহিনীর থেকে তো আপনি কমপ্লিট ডেমোক্রেসি আশা করতে পারেন না, এটা সিস্টেম নাই। আমি অন্যায়ের কথা বলছি না, লেজিটিমেসি না, কেননা সামরিক বাহিনীর তো পলিটিক্যাল গ্রাসরুট লেভেল নাই, তো শেষ পর্যন্ত ফল করতে হয়। সেজন্য আপনি দেখেন 90-র যে অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থান, সেটা কিন্তু গণ অভ্যুত্থান সফল হয়েছে, কিন্তু জনগণ কোনো রাষ্ট্রীয় পরিবর্তন পায়নি। কেন? তখন কোনো প্রোগ্রাম দেওয়া হয়নি যে এটার পরে আমরা একটা নতুন কনস্টিটিউশন ফ্রেম করব অ্যান্ড দেয়ার উইল বি ডেমোক্রেসি, রিয়েল ডেমোক্রেসি ইন ফিউচার। ওটা করা হয়নি, ওইটা শুধু এরশাদকে ফল করে বাকি ভাগবাটোয়ারা শুরু হয়ে গেছে। তো গয়নাল শহীদ, আমি যে বিষয়টি আপনার কাছে জানতে চেয়েছিলাম, সে বিষয়টি থেকে আমি একটু অন্যদিকে, আপনি যে ব্যাখ্যাটা দিয়েছেন সেটা ঠিক আছে, জনগণকেই নামাতে হবে, আর জনগণই গণতন্ত্রের শক্তি। কিন্তু আর্মি চিফ আপনি আসলে দেখছেন আপনার বন্ধু হিসেবে, আমার কাছে জেনারেল আজিজ কিন্তু আর্মি চিফ, জেনারেল, আপনার কাছে হয়তো আপনার বন্ধু। তো উনি প্রধানমন্ত্রীকে মিথ্যা কথা বলছেন যে আপনার সঙ্গে কোনো যোগাযোগ নাই। প্রধানমন্ত্রীকে বলছেন, আপনাকে বলছেন যে তুই কিন্তু আমার বিরুদ্ধে লিখিস, বলিস, তো না লিখলে আবার সন্দেহ করবে। এই বাটপারি করেই তো এরা উপরে উঠে, বুঝছেন না?
কিন্তু কিন্তু বিষয়টা আমি আসলে আপনার এই জবাবে সন্তুষ্ট হতে পারছি না। মানে এর মধ্যে আমার কাছে কিছু সামথিং ফিশি মনে হচ্ছে। ফিশির ধান্দা হয়তো ছিল, ওটা কেটে গেছে মনে হয়, না এখনো আছে আমি জানি না। মানে বুঝাতে চাচ্ছে যে আমার সাপোর্ট যেন তার জন্য থাকে, বাট বিরুদ্ধে বলি যেন সন্দেহ না করে। আপনি বুঝতে পারছেন জি। what he wanted to say and what else is there in his mind I don't know. আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, সেদিন একজন সিনিয়র অফিসারের সাথে কথা বলেছেন, সে বলছিল যে চিফ ইজ এন ইনস্টিটিউশন। এই এমন একটা জিনিস মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশের সেনাবাহিনী সম্বন্ধে কোনো কথা বলা যাবে না, চিফ হলো একটা ইনস্টিটিউশন, ও যদি ডাকাতও হয় বলা যাবে না, প্রাইম মিনিস্টার কি ইনস্টিটিউশন না, বিরোধী দলের নেত্রী ইনস্টিটিউশন না, চিফ জাস্টিস ইনস্টিটিউশন না, every individual heading the departments or the ministry or the institution, তো তাদের সম্বন্ধে তো আপনি তামা বানায় ফেলবেন, চিফ সম্বন্ধে বলা যাবে না। আর ইনস্টিটিউশনের হেড যদি গান্দা থাকে, সেই ইনস্টিটিউট তো অ্যাট স্টেক। ওইটা বলে হয়তো ফোন করছে, হ্যাঁ আজিজ আমি কিন্তু তোমাকে ফেভার করলাম, ওই আমার প্রজেক্টটা একটু দেখো। হ্যাঁ, এই দান্দাবাটি তো ভাই, এরা এদেরকে দুদুক লাগেন না। দুদুক এখন আমাকে চিঠি পাঠিয়েছে, দেখেন এখন কেস টেস হয় না, যেহেতু আজিজকে গালি টালি দিয়ে রেখে দিছি। এখন আজিজ একটা মিলিটারি অফিসার আছে দুদুকে, ভালোই হলো, ভবিষ্যতে পাওয়া যাবে। সে দুদুকে দিয়ে একটা চিঠি পাঠিয়েছে, আফটার আই হ্যাভ স্টপ টকিং টু হিম। আজিজের আবার এই অভ্যাসটা আছে, নাজিমুদ্দিনের পিছনে কিন্তু দুদুক লাগিয়েছিল। সে মনে করেছিল নাজিমুদ্দিন তো তার চেয়ে কোয়ালিফাইড ভালো অফিসার, মানে বেটার দেন আজিজ যদি চিফ হয়ে যায়। এই দুদুক টুদুকে লাগানোর এর একটা চক্কর আছে। আপনার যদি মনে থাকে 24bd.com না কি একটা আছে যেন, জি জি, বাংলাদেশ একটা অনলাইন নিউজ এজেন্সি। জি হ্যাঁ, ওটা কি মিরোজ নাকি? জি, তৌফিক ইমরোজ খালেজি, bdnews24.com। হ্যাঁ, সে বোধহয় লিখেছিল চিফ হওয়ার পরে তার ভাইরা সন্ত্রাসী, যে দুদুক লাগিয়ে দিল, দেখছেন তো? হ্যাঁ, এই নিয়ে অনেক কিছু করলো। bdnews24 ওয়েবসাইট ডাউন করে দিল, হ্যাঁ লাগিয়ে দিল। হ্যাঁ, এটা এত একটা পপুলার পত্রিকা ছিল, এখন বোধহয় নাই, আমি আর তো দেখি না। সম্ভবত আমি জানি না ঠিক সর্বশেষ। ওর সাথে কথা বন্ধ করে দিলাম এবং একটু বকাঝকাই করেছি, তারপরে টেক্সট মেসেজ করেছে টু টক টু হিম যে কি হলো হঠাৎ করে। তো এখন দুদুক লাগিয়েছে, আরে দুদুক আর এগেইনস্টে দুদুক লাগার, দুদুক তো তুই ইউ ওয়েট, ইউ ব্লাডি থিফ, জাস্ট ওয়েট, নাথিং উইল গো আনপেইড, লামা কাসাবাত আলাইহা মাকতাসাবাত 286, nothing goes unpaid, everybody has to pay. কর্নেল শহীদ, যদিও সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রধানের যেই ফোন আলাপ ইস্যু সম্পর্কে কোনো প্রতিক্রিয়া দেখানো হয়নি, জানানো হয়নি, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখছি যে তথ্য অধিদপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে দেশ বিদেশ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার, জনপ্রতিনিধি, সেনা কর্মকর্তা, পুলিশ কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সম্পর্কে অসত্য, বানোয়াট, বিভ্রান্তিকর, উস্কানিমূলক বক্তব্য প্রচার এবং নিরাপত্তা বাহিনীকে বিভ্রান্ত করার জন্য অসত্য ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন করা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেও একই রকম একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, প্রেস রিলিজ দেওয়া হয়েছে। তো কোনটি অসত্য তারা কিন্তু স্পেসিফিক করেন নাই। সেনাপ্রধান সম্পর্কে কিন্তু আমরা কিছুই বলছি না, আমরা শুধু ওনার টেপ চালিয়ে দিচ্ছি। ওনার কণ্ঠস্বরে উনি, ওনার জবানে উনি যা বলছেন, আমরা শুধু এটি শোনাচ্ছি। এটা না শুনে তো আপনিও কোটি কোটি টাকা নিতে পারতেন তার থেকে, আপনিও কোটি কোটি টাকা নিতে পারতেন, আখের গুছাতে পারতাম। আমরা তো জনস্বার্থেই করছি, বাবা দেওয়া উচিত না। তো এখানে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে বাংলাদেশে তো এই ফোনালা ফাঁসের ঘটনা নতুন কিছু নয়। বাংলাদেশে যারাই আছেন, বেগম খালেদা জিয়া বা শেখ হাসিনার চেয়ে তো উপরে কেউ নাই আসলে। দুই দলের দুই প্রধান নেত্রী তো সর্বোচ্চ অবস্থানে, আমাদের দুই সাবেক প্রধানমন্ত্রী, তাদের টেলিফোন আলাপ হার্টের মধ্যে নাই এরা। না, তাদের টেলিফোন আলাপ প্রকাশ হয়ে গেছে, রেড টেলিফোনের কথা, কিন্তু নর্মাল ফোন না, রেড টেলিফোনে ওই নির্বাচনের আগে যে টেলিফোনের কথা হয়েছিল, সঙ্গে সঙ্গে 1 ঘন্টার মধ্যে মার্কেটে চলে আসছে। পরবর্তীতে বেগম জিয়ার অসংখ্য টেপ এসেছে, বিভিন্ন রাজনৈতিক নেতাদের টেপ এসেছে। তো তার মানে হচ্ছে যে বাংলাদেশে একটি সিদ্ধ কাজ।
আইন যাই বলুক, যে সালনাই কুত্তার বাগা নাম যে এই যে নিক্সন মানে আমি বাজে জিনিস করতে চাই না, আমার মনে হয় এদের ধরে কঞ্চি দিয়ে কিছু করা উচিত। না তো আমি যেটি বলছি যে বাংলাদেশে আইনে যাহাই থাকুক, তার মানে এটি অসিদ্ধ কাজ না, এটি এক ধরনের রীতি, এটা আপনি প্রচার করতে পারেন, জানাতে পারেন। এই যে বিজ্ঞপ্তি, এটি নিয়ে আপনি কি বলবেন? বিজ্ঞপ্তি হলো কি, এগুলো ফ্রাস্ট্রেশনে কিছু একটা অ্যাকশন নিতে হবে, তাই নিচ্ছে। আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে ইউ আর সার্ভিং দি নেশন, ইফ ইউ আর রিয়েলি সার্ভিং দ্য নেশন, আমরা কি বলছি না বলছি ঠিক আছে, সি আওয়ার অ্যাটিটিউড, হোয়াট ইউ ওয়ান্ট, আমরা কি করতে পারতাম আর কি করছি, কি স্যাক্রিফাইস করেছি, ফর হুম, ব্যক্তি স্বার্থ আছে কিনা, ইনভেস্টিগেট, প্লাস আর্মিকে উস্কানি ইত্যাদি আমরা দিচ্ছি, হ্যাভ এন ইনভেস্টিগেশন থ্রুআউট দি আর্মি, এমনকি পুলিশ লাইনেও যান, তারাও বলা বলি করছে আমাদেরকে দিয়ে অন্যায় কাজ করা হচ্ছে। সেনাবাহিনীর লোকরা বলছে আর্মি তো আর্মি নাই, একজন টেরোরিস্ট ইজ দ্য চিফ অফ আর্মি স্টাফ। আর্মি একটা গর্বের প্রতিষ্ঠান রে ভাই, হ্যাঁ, এটা কিসের গল্পের কথা? চিফ হইলো, টেরোরিস্ট গুলো ছাড়া পেয়ে গেল, আর সবাই ক্যান্টনমেন্টে ঘোরাঘুরি করছে, টেরোরিস্ট ভাই। আচ্ছা, এর কোনো জবাব আছে? আমাদের রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব উনি তো খুব হাস্যরস করেন সব জায়গাতেই, তো এই হাস্য রসের মধ্যেও তিনি কিছু সত্য কথা বলে ফেলেন। আমি আপনাকে ছোট একটা ক্লিপ শোনাচ্ছি। প্রথমত আমি বলতে চাই যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেব আছেন, উনি অন্য কার কি হচ্ছে সেটা বলতেছেন, কিন্তু তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির এই বাক স্বাধীনতাকে মানে রক্ষা করার জন্য উনি ভূমিকা রাখতে পারছেন বলে আমার মনে হয় না। মাত্র কিছুদিন পূর্বে খুলনা কনভোকেশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে সেখানে বক্তব্য রাখার পরে আমার উপর যে কি জুলুম নির্যাতন চলছে এটা বলে শেষ করা যাবে না। কিন্তু এই ব্যাপারে আই এম নট গেটিং এনি প্রোটেকশন ফ্রম আওয়ার অনারেবল হোম মিনিস্টার। উনি এই ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ। যে দেশের রাষ্ট্রপতি তার স্বাধীনতা থাকে না, সেখানে কি অবস্থা বিরাজ করতে পারে, এইটাও একটা বিষয়। অর্থাৎ যে দেশে রাষ্ট্রপতির বাক স্বাধীনতা থাকে না, সেই দেশে কি অবস্থা বিরাজ করতে পারে। তো অর্থাৎ তিনি হাস্যরসের মধ্যেও কিন্তু অত্যন্ত সত্যি একটা কথা বলে ফেলেছেন। কিভাবে দেখেন আপনি? শুনেন, প্রথম কথা হচ্ছে এই যে একটু আগে আপনি দেখালেন না ওই যে বিজ্ঞপ্তি, জি, এই বিজ্ঞপ্তির উত্তর কিন্তু প্রেসিডেন্ট দিয়ে দিয়েছে, সম্পূর্ণ ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পূর্ণ ব্যর্থ। এই ব্যর্থ পার্টি থাকলে তো এরকমই আপনার বিজ্ঞপ্তি দিবে, উইদাউট সলভিং দ্য প্রবলেম, উইদাউট আন্ডারস্ট্যান্ডিং দি প্রবলেম, উইদাউট সিইং হোয়াট ইজ হ্যাপেনিং অ্যাকচুয়ালি বিহাইন্ড অল দিস থিংস। দ্য পয়েন্ট ইজ, এই যে রাষ্ট্রপতি, আমি আমার সাথে অত্যন্ত শ্রদ্ধেয়, বিকজ ব্রিটেনে 2017-তে আমি ওনার ইন্টারভিউ নিয়েছি, পিএইচডি ইন্টারভিউ, এবং উনি ভালো ইন্টারভিউ দিয়েছেন। প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, ফান চলে না এখানে, প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি ইজ টেলিং আমার বাক স্বাধীনতা নাই, দেশে কি হচ্ছে তাহলে মিস্টার প্রেসিডেন্ট, I respect you, but I won't be respecting you any further. যখন আপনি দেখতে পাচ্ছেন যে দেশটা এরকম ক্যাটাস্ট্রফিক সিচুয়েশনে চলে গেছে, disaster is just knocking and we are on the blink of a failed state, already failed state. খালি বক্তৃতা দিয়ে টাকা চড়াচ্ছে, টাকা তো কারো পকেট থেকে দিতে হয় না, টাকা দরকার হলে ব্যাংক লুট করবে, টাকা দরকার হলে ওটা কি যেন শেয়ার মার্কেট লুট করবে। আপনি যে কথাটা বলেছেন, আপনি একটা কাজ করুন, দেশ ঠিক করুন। কনস্টিটিউশনের ইফ আই এম নট রং 141A অর্থাৎ 141-এর ক, দ্যাট ইজ ইমার্জেন্সির ব্যাপারে যে আছে আর্টিকেল 141A, সেখানে সাব ধারা আছে 1, 2, 3, 1 and 2 অনুযায়ী it relates to the for declaring emergency, it relates to the permission of the prime minister and the parliament. দুইটা প্রভিশন দেওয়া আছে, তো আপনি দুইটা প্রভিশন ফলো করেন। প্রাইম মিনিস্টারকে বলেন দেশের অবস্থা খারাপ, আপনি ইউ চেঞ্জ দ্য সিস্টেম, ডেমোক্রেসি আনেন, আপনার অবস্থা কিন্তু ভালো না, এটা করেন। যদি না হয় 3 নম্বর আছে উপধারা, ইউ ইউরসেলফ ক্যান ডিক্লেয়ার। আরে ভাই, আপনার নিজেরই তো বললেনই নাই, কি বলে বাক স্বাধীনতা নাই, তো আপনার 18 কোটি লোকের তো অবস্থা খারাপ, ইউ ডিক্লেয়ার ইমার্জেন্সি, উইল বি ডিসাইড
এটা তো কনস্টিটিউশনাল, এটা তো আল্ট্রাভাইরাস টু দ্য কনস্টিটিউশন না। বর্তমান কনস্টিটিউশন, যদিও আমি আরো রিফর্ম চাচ্ছি কনস্টিটিউশনের, বাট ইমার্জেন্সি এসে 111 মতো আরো চোর বাটপার হবে, তারপরে ক্ষমতা আবার ওই একই কনস্টিটিউশন চলবে। নো, দিস হ্যাজ টু বি পিপলস ডেমোক্রেসি। বাংলা মিরর আপনার চ্যানেল, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে একটা ক্লিক করুন।